নমস্কার। আমরা ইতিমধ্যে জেনে গেছি যে আমরা কেন এখানে এসেছি এবং আমাদের বিষয় কি, মূল অভিমুখ কি। বিষয়টি এডুকেশন অ্যাজ দ্য এভলিউশন অফ কনসিয়াসনেস, এ জার্নি বিয়ন্ড মার্কস। ইতিমধ্যে সঞ্চালক সে সম্পর্কে নাতিদীর্ঘ কিছু বক্তব্য রেখেছেন যে কেন এবং রূপান্তর কেন। বিষয়টা বাংলা শিক্ষা হচ্ছে চেতনার ক্রমবিবর্তন, নম্বরের গণ্ডি ছাড়িয়ে। বাস্তব অবস্থা ভীষণ খারাপ, মানে খারাপের থেকেও খারাপ। বিশেষ করে আমরা এখন যে রাজ্যে আছি, বাইরের কোন রাজ্যে কি তার স্ট্যাটিস্টিক্স আমার কাছে নেই। শিক্ষা ঘেটে ঘ হয়ে গেছে, তার অন্তর্জনী যাত্রা এখন শুধু বাকি আছে, হয়তো হয়েও গেছে সূক্ষ্মতর। কিন্তু এখনো আমাদের সম্বিত ফেরেনি। আমরা ভাবছি 19-20 করে এই কোর্স পাল্টে দিয়ে আমরা অনেক কিছু করতে পারবো, কিন্তু আমরা মুখের স্বর্গে আছি। আমরা যদি নিজেরা না বদলাই, আমরা যদি নিজেরা না জানি, কিছু বদলাবে না। মা বলেছেন, দেখো বাবু, পৃথিবীকে বদলানোর জন্য বহু যুগে যুগে অবতার পুরুষরা মহামানবরা এসেছে, পৃথিবী এতটুকু বদলায়নি। শ্রী অরবিন্দ হিউম্যান সাইকেলে লিখছেন, জিসাস ক্রাইস্ট এসছেন, মোহাম্মদ এসছেন, জুরাথুস্ট্র এসছেন। আমরা যদি বলি শ্রী চৈতন্য এসছেন, শ্রীরামকৃষ্ণ এসছেন, বিবেকানন্দ এসছেন, রামমোহন এসছেন, বিদ্যাসাগর এসছেন, বঙ্কিম এসছেন, যার 700 বছর বদলায়নি, কিচ্ছু বদলায়নি। মানে যে বদলটা আমি প্রতিদিন চলতে চলতে শ্বাস প্রশ্বাসে বুঝতে পারবো, সেটাকে আমি বদল বলবো। বদলটা লেখায় সেমিনারে আর পিএইচডি থিসিস পেপারে বদল, ও বদলের কোনো মূল্য নেই। যে বদল আমার জীবনে না আসে, আমাদের জীবনে না আসে। কিন্তু বাস্তবে বদলটা হয়নি। ছাত্রদের বদল দূরের কথা, শিক্ষক বদলায়নি, অভিভাবক বদলায়নি। সবচেয়ে বড় বাধা হচ্ছে অভিভাবক এবং শিক্ষক। যদি এই শিক্ষা ব্যবস্থায় যদি বলেন না উপকাররা, হ্যাঁ উপকাররা তো বটেই, যারা এটাকে ফ্রেম করেছিলেন। কিন্তু যারা ফ্রেম করেছিলেন তারপরে 47 থেকে আজকে বহু বছর কেটে গেছে, কিন্তু যারা মননশীল মানুষ সত্যিকারে, তারাও এই বদলটা কিভাবে হবে তারা কখনো নিজেদের মতো করে ভাবেনি। কিছু বিচ্ছিন্ন বিচ্ছিন্ন চেষ্টা হয়েছে এখানে ওখানে, কিন্তু সেগুলো বাইরের চাপের তুলনায় এতই নগণ্য, তারা মাথা তুলে দাঁড়াতে পারছে না। না সরকারি কোনো সাপোর্ট পাচ্ছে, না একটা বৃহত্তর সাপোর্ট পাচ্ছে। কিছু 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 এক্সপেরিমেন্ট হচ্ছে। শিক্ষাটা এখন আমার সবচেয়ে খারাপ লাগে যে আমরা যারা এই শিক্ষা নিয়ে কথা বলি, আমরা যারা শ্রী অরবিন্দকে নিয়ে আমরা ভাবি, আমাদের বাড়ির ছেলে মেয়েদের ক্ষেত্রে আমরা এই ইমপ্লিমেন্টেশনটা করিনি। অন্তত নিজেদের হাতের তালুর মধ্যে যেটা রয়েছে, আমার সন্তানটা লেখাপড়া করুক, আমার সন্তানটা ভালো মার্কস করুক, তাতে কোনো আপত্তি নেই। ব্যবহারিক জীবনে তাকে কম্পিটিশন আসতে হবে, কিন্তু আমার ছেলে মেয়েটা আদতে মানুষ হোক, তার সমগ্রতার সাথে একটা যোগ থাকুক, সে সমগ্রের প্রতিনিয়ত এক ইউনিট। এই বোধটা আমি আমার শিশু গর্ভধারণের পর থেকে তাকে কি শিখিয়েছি? মূল অসুবিধাটা সেটাও বুঝি যে আমরা নিজেরাই জানি না, অভিভাবকই জানে না তাকে কি শেখাতে হবে। তার জীবন সম্বন্ধে কোনো ধারণা নেই। জীবন কি, কেন, কোন উদ্দেশ্যে, কেন এই বিশ্ব প্রকৃতি। একটা অ্যামিবা থেকে শুরু করেছিল যখন এই পৃথিবী যখন প্রথম তার প্রাণের উন্মেষ হচ্ছে, সে অ্যামিবা থেকে বহুকোষ প্রাণী, জলচর, উভয়চর, বিভিন্ন রকম পশু, উদ্ভিদকুল এবং তার অসংখ্য বিবর্তন। তারপরে কেন এত বিবর্তনের পর লক্ষ লক্ষ কোটি কোটি বছর পেরিয়ে কেন নিয়ান্ডারথাল এলো, কেন হোমো সেপিয়েন্স এলো? হোয়াট ইজ দ্য গ্র্যান্ড প্ল্যান?
of the master of this creation, এই প্রশ্ন কাউ জাগে না। কেন মানুষের আগে সব থেমে গেল না? কেন মানুষকে আনলো? কি তার উদ্দেশ্য? এই প্রশ্ন জাগে না। এই প্রশ্ন যদি না জাগে, এই প্রশ্ন না থাকলে সেই তার ভিত্তিতে কোনো শিক্ষা ব্যবস্থা আদর্শ শিক্ষা ব্যবস্থা হতে পারে না। প্রথম হচ্ছে জীবনের অর্থটা বুঝতে হবে, বিষয়গত ধারণাটা। সেই বিষয়গত ধারণার উপরে বিষয়গত ধারণা করে উঠবে, কারিকুলাম করবে, পেডাগজি করবে, সমস্ত কিছু হবে, ওয়ার্কশপ হবে, কিন্তু মূল সাবজেক্টিভ যে কেন আমি, কি জন্য আমি ইঞ্জিনিয়ার হব, আমি ডাক্তার হব, আমি প্রফেসর হব, আমি সায়েন্টিস্ট হব, তারপর দেশকে দেবো। দেশটা কি? দেশটা কি? কাকে দেব? কার উদ্দেশ্যে আমার এই সমস্ত জিনিস? যে সায়েন্টিস্টরা তারা সায়েন্টিফিক ডেভেলপমেন্ট করে দেশকে দিচ্ছে, দেশ তো সেটাকে তার কম্পিটিটিভ মার্কেটের জন্য সে প্রতিযোগিতা করছে। সেই দেশ বলছে আজকে যে নাসা এই সমস্ত সেরা সেরা বিজ্ঞানীরা, সেই দেশ বলছে আমি গ্রিনল্যান্ডকে কিনে নেব। ভেনেজুয়েলাকে অলরেডি কেনা প্রায় হয়ে গেল। তাহলে আমার এই সার্ভিসটা কার কাজে লাগছে? অ্যাগ্র্যান্ডাইজমেন্ট অফ ইন্ডিভিজুয়াল, কালেক্টিভ, স্টেট। তাহলে পরিণতি তো সেই একই জায়গায়। সুতরাং আজকে এভলিউশন অফ কনসাসনেস, শিক্ষার মূল ভিত্তি, একটা ছেলে বা একটা মেয়ে সে ইতিহাস শিখবে, ভূগোল শিখবে, সব কিছু শিখবে। কেন? এই সব কিছু জীবন বিকাশের জন্য যে হোল সাপোর্ট সিস্টেমটা, সেই সাপোর্ট সিস্টেমটাকে একটা হলিস্টিক, একটা পূর্ণাঙ্গ রূপ দেওয়ার জন্য যা যা দরকার, আমার ফিজিক্সও দরকার, কেমিস্ট্রিও দরকার, জিওগ্রাফি দরকার, ম্যাথমেটিক্সও দরকার, আর্কিটেকচার দরকার, আমার এগ্রিকালচার, সব দরকার। জীবন প্রথম কথা এবং শেষ কথা। তো সেই জীবনের বিকাশের জন্য, সেটাকে নিখুঁতভাবে গড়ে তোলবার জন্য সেখানে কেমিস্ট্রির প্রয়োজন আছে, ফিজিক্সের প্রয়োজন আছে, ম্যাথসের প্রয়োজন আছে। কিন্তু শিক্ষা হয়ে গেছে উল্টো। সমস্ত জিনিসটাই হয়ে গেছে ইন্ডিভিজুয়ালিস্টিক, আমার জন্য। পিভটাল পয়েন্ট আমি। এই যে আমি এখানে সুব্রত সেন কথা বলছি, পিভটাল পয়েন্ট আমি। আমি যে বিশ্বের মধ্যে একাকার, বিশ্ব না থাকলে আমি নেই, বিশ্বের অস্তিত্বের সাথে আমার অস্তিত্ব জড়িত, এটা নিরন্তর আমার চেতনার মধ্যে আছে, নেই। কে দেবে আমাকে দেবে আমার শিক্ষা, আমার হোম স্কুলিং আমাকে দেবে, আমার মানে একাডেমিক স্কুলিং যে শিক্ষার্থীকে আমাকে দেবে। প্রকৃত শিক্ষা তো চার দেওয়ালের বাইরে। এবং আইভান ইলিচের একটি বিখ্যাত বই আছে, আপনারা পড়বেন, এখন রিপ্রিন্ট হয়েছে, ডিসকুলিং সোসাইটি। তিনি প্রমাণ করে দেখিয়েছেন বিশ্বের প্রকৃত শিক্ষা তখনই হয়েছে যখন শিক্ষাটা চার দেওয়াল ভেঙে জীবনের মধ্যে ছড়িয়েছে, এবং শ্রেষ্ঠ শ্রেষ্ঠ যা কিছু পৃথিবীর যা কিছু তা চার দেওয়ালের বাইরেই হয়েছে, স্কুল এডুকেশনের মধ্যে হয়নি। স্কুল এডুকেশন একটা ফাউন্ডেশন হতে পারে, টিচার একজন ফ্যাসিলিটেটর হতে পারে। টিচার ফ্যাসিলিটেটর ছাড়া কিচ্ছু না। টিচার যদি মনে করেন আমি টাস্ক মাস্টার, তারও শেষ, শিক্ষার্থীরও শেষ, কোনো সম্ভাবনা নেই। মানে এভলিউশন অফ কনসাসনেস মানে কি? নিরন্তর যে জিনিসটা ভিতরে রয়েছে, যেটা নিয়ে এসেছি আমি, সেটাকে নারিশ করা, সেটাকে স্কুলিং করা, সেটাকে ফ্যাসিলিটেট করা। আমরা করতে পারি না কেন? আমরা নিজেদেরকেও ফ্যাসিলিটেট করি না, মানে আমরা নিজেও ফ্যাসিলিটেট হই না। আমি যেভাবে জন্মেছি, আমি যদি মানে এডুকেশন সেক্টরটাকে, একাডেমিক সেক্টর সরিয়ে আমি যদি এবার নিজের দিকে তাকাই, আমি যেভাবে জন্মেছি, পৃথিবীতে এসেছি লাইক এ স্ক্র্যাপ ম্যাটেরিয়াল, ভাঙা চোরা একটা যন্ত্রের মতো, জগা খিচুড়ি। এবং এই জগা খিচুড়ি সৃষ্টির ইতিহাসে আর কারণ নেই, একমাত্র মানুষই হচ্ছে জগা খিচুড়ি। কারণ একটু আগে বললো ওই অনিন্দ, যে নেচার যখন যা যা করেছে প্রত্যেকটি তার স্বধর্মে রয়েছে। গাছ তার স্বধর্মে বিকশিত হয়, একটা গোলাপ তার স্বধর্মে প্রস্ফুটিত হয়, একটা বিড়াল তার স্বধর্মে চলে, একটা গরু তার স্বধর্মে তার প্রকৃতি দেশে চলে। সে স্বধর্মের বাইরে কেউ যায় না, এই পৃথিবীর কেউ তার স্বধর্মের বাইরে নেই।
আমাদেরকে বাদ দিলে আমরা স্বধর্মে নেই। আমরা স্বধর্মে নেই। স্বধর্মে নেই বলেই একমাত্র সৃষ্টিতে যদি অসম্পূর্ণ জিনিস হয় আমি, আপনি, আমরা, এই বোধ যদি আমার থাকে, আমাকে যদি শেখানো হয় স্কুলিং এর দিক দিয়ে আমার শৈশবে, যে আই এম মোস্ট ইমপারফেক্ট বিং, তাহলে ভগবান এরকম কেন সৃষ্টি করলো? ভগবানকে তাকে তো দোষ দিতে হয়। তিনি এমন একটা জিনিস সৃষ্টি করেছে মানুষকে, যে অসুর কখনো, বেশিরভাগ সময় অসুর, কখনো কখনো তার মধ্যে একটা দেবত্বের ভাব জেগে ওঠে। তাহলে ভগবানের সৃষ্টিটাকেই তো চ্যালেঞ্জ করতে হয়। ভগবান বড় বিচিত্র শিল্পী। তিনি এমন একটা জিনিস সৃষ্টি করে বলে দিয়েছেন, সব তোমাকে দিয়ে দিয়েছি, এবার তোমার পালা হয়ে ওঠা। একটা বাচ্চা শিশুর মতো। বাচ্চা শিশু যখন খেতে শেখে না, তাকে স্পুন ফিডিং করানো হয়, তাকে ব্রেস্ট ফিডিং করানো হয়, তাকে হাঁটতে শেখানো হয়, যখন বাবা তোমাকে করে দিচ্ছে এবার তুমি নিজের খুঁটে খাও, তুমি সাবালক। সাবালক করে দেওয়াটা পর্যন্ত নেচার তাকে সাহায্য করে। তারপরে তোমার ভালো মন্দ, তোমার ইন্ডিভিজুয়াল গ্রোথ, তোমার ফ্রিডম তোমার ভিতর দিয়ে, এই চয়েসটা নেচার দিয়ে হাত তুলে নিয়েছে। নেচার বলেছে আমার কোনো দায় নেই। আমার দায় ছিল মানুষ আসার আগে পর্যন্ত। আমার দায় ছিল মানুষকে যখন সৃষ্টি করে দিয়েছি উইথ অল পোটেনশিয়ালিটি, তোমার ভিতরে সব দিয়ে দিয়েছি। একটা জানোয়ার সে নিজেকে অতিক্রম করতে পারবে না। 1 লক্ষ বছর আগে যদি একটা বাঘের সৃষ্টি হয়ে থাকে, 1 লক্ষ বছর পরেও বাঘটা যা ছিল তার পরের স্পেসিস জন্মান্তরে একটা গাছ হতে, তার মধ্যে কোনো ব্যত্যয় নেই। কিন্তু যে মানুষটা প্রথম আদিম মানুষ হয়েছিল, নিয়ান্ডারথাল, তার থেকে আমার বিবর্তন, আমরা যারা দেখে যাচ্ছি, 20 যোজন অগণিত পরিবর্তন হয়ে গেছে, আকারে, চিন্তায়, সভ্যতায়, আচারে। এটা নিশ্চয়ই চেতনারও বিবর্তন হয়েছে। চেতনার বিবর্তন না হলে ভিতরের বিবর্তন বাইরে হয় না। কিন্তু সেটাকে ডমিনেট করছে সেটা হচ্ছে আমার অ্যানিম্যালিটি। অর্থাৎ চেতনার বিবর্তন একদিকে যেমন হয়েছে, পাশাপাশি সেটাকে নষ্ট করার জন্য আমার ভিতরেই আমার প্রতিদ্বন্দ্বীকে আমি ঘর করছি। আমার প্রতিদ্বন্দ্বী বাইরে না, আমার প্রতিদ্বন্দ্বী আমার ভিতরেই রয়েছে। আমি আমার প্রতিদ্বন্দ্বী। আমি যখন এখানে এই পোডিয়ামে দাঁড়িয়ে ভালো কথা বলছি, আমি যখন লিখছি, আমি যখন ইউটিউবে বক্তৃতা দিচ্ছি, সেই আমিটা এক আমি নর্মালি বলছি, আমি বলছি না সকলের জন্য। এই ডিকোটমিটা কি? তারপরে যখন বেরিয়ে আসছি, সেই আমিটার সাথে এই আমিটার মেলে না, টিউনিং নেই। এবং এই ছন্দ পতনটাই হচ্ছে বিভৎস মানুষের মধ্যে, এটা আর কোথাও নেই। সেই জন্য শ্রী অরবিন্দ প্রথম অধ্যায় বলেছেন, লাইক দেবেন, অল প্রবলেমস অফ এক্সিস্টেন্স আর এসেনশিয়ালি দ্য প্রবলেমস অফ হারমোনি। যা কিছু পৃথিবীর অসঙ্গতি দেখছি, যা কিছু সমস্যা, অল প্রবলেম, তা হচ্ছে সংগতি বিধানের সমস্যা। অর্থাৎ আমি যা ভাবছি আর আমি যা করছি তার মধ্যে সংগতি নেই। কিছুদিন আগে ১৭০ বঙ্কিমচন্দ্র নিয়ে আমি একটা টক দিলাম। ইট ইজ ইজি টু সে। আমি যদি কিছুদিন পড়াশোনা করি, আপনি যদি করেন, আপনি যদি অভ্যাস করেন, আপনিও পোডিয়ামে তো বলতে পারবেন। কিন্তু যেটা সবচেয়ে কঠিন, সেটা নিজেকে বদলানো। মা বলেছিলেন, বলতো ছেলে মেয়েদের উদ্দেশ্যে ইন্টারন্যাশনাল সেন্টারে ওয়েডনেসডে ক্লাসে প্লেগ্রাউন্ডে, বলতো পৃথিবীতে সবচেয়ে সাহসিকতার কাজ কি? একজন এক একটা মন্ত্র দিয়েছে। মা বলছে নিজের মুখোমুখি হওয়া, নিজেকে নিজে সমালোচনা করা। এই হচ্ছে সবচেয়ে সাহসিকতার কাজ। আমি আমার বিরুদ্ধে দাঁড়াবো, অর্থাৎ আমার প্রকৃতিকে আমি শাসন করব, আমার প্রকৃতিকে আমি বিশ্লেষণ করব। তার কারণ শ্রী অরবিন্দ বলছেন, ম্যান ইজ নট ম্যান। হিউম্যান সাইকেল বলছেন, আমরা বলছি ম্যান, কিন্তু ইন টার্মস অফ হিজ নেচার বলছেন ম্যান ইজ এ অ্যানিম্যাল ম্যান, ম্যান ইজ এ থিঙ্কিং অ্যানিম্যাল। এই কথাটা তিনি ব্যবহার করেছেন। তার মানে আমি থিঙ্কিং অ্যানিম্যাল, আপনার থিঙ্কিং অ্যানিম্যাল। অর্থাৎ যে পশুটা চিন্তা করতে পারে, পশুর থেকে একটু উন্নত সংস্করণ, কিন্তু আলটিমেটলি সে পশু তার প্রকৃতিতে, সেই বিশ্ব জগতের মধ্যে সে সংহতি বিধান করতে পারে। নিজের ভিতরে তো নেই, সেখানে লেকচারবাজি করবে, টিচার জ্ঞান দেবে ছাত্রদের, আর নিজের ভিতরে যত ডিকোটমি, ঠিক তার উল্টো সে।
সে তার পাশের বাড়ির সাথে তার সহমর্মিতা নেই, তার মেড সার্ভেন্টটার প্রতি তার সহমর্মিতা নেই, সে কখনো ভাবে না আমারই এক্সটেনশন সে। পতি পতির জন্য প্রিয় কেন? উপনিষদ বলছে পতি পতির জন্য প্রিয়, পতি পতি নয়, তার ভিতরে যে আত্মা আছে সে তার জন্য প্রিয়। সেটাকে আমরা বুঝতে পারছি, সেটাকে ডিস্টর্ট করছি। ডিস্টরশনটাকে আমরা বলছি লাভ। মা বলছি ইট ইজ নট অ্যাট অল লাভ, নট ইভিন এ শ্যাডো অফ লাভ, ইট ইজ এ পারভার্সন অফ লাভ। মা লাভ প্রসঙ্গে বলছে। মাকে প্রশ্ন করা হয়েছিল কেন পৃথিবীতে সে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পর্ক মায়ের সাথে সন্তানের, মা ক্যাটেগরিক্যালি উত্তর দিয়েছেন সেখানেও স্বার্থ। মা সেটা নিয়ে বিশ্লেষণ করেছেন। আমাদের কথা হচ্ছে যে আমরা এই যে এভলিউশন অফ কনসাসনেস এডুকেশন, সেটা সার্থকতা ইভলভ করবো আমরা। এবং আমি যদি টিচার ইভলভ না করি, শিক্ষক ছাত্র কি করে ইভলভ করবে? জাপানে আপনারা জানেন যে প্রায় ক্লাস 7 পর্যন্ত 7 বছর বয়স পর্যন্ত প্র্যাকটিক্যালি তাদের বই দেওয়া হয় না। কেন? সে যে প্রকৃতির একটা অংশ, প্রকৃতি তাকে সাস্টেন করছে, প্রকৃতি যদি তাকে সাস্টেন না করে তার অস্তিত্ব বিপন্ন। তাহলে তার সাথে প্রকৃতির সাযুজ্য, নিরন্তর সাযুজ্য, সেন্স অফ ইউনিটি, সেন্স অফ হারমোনি, তার আশপাশ, তার পরিজন, তার সমাজ, তার গাছপালা, তার পশুপক্ষী, সবার সাথে যে একাত্মতা হয়ে ওঠে, তার যে ন্যাচারাল নর্মাল ইভলিউশন অফ কনসাসনেস, সেইটাকে বিকশিত হতে দেওয়ার জন্য একটা সময় পর্যন্ত তাকে কোনো বই লেখাপড়ার স্ট্রিংজেন্ট একাডেমিক তার মধ্যে তার উপর আরোপিত হয় না। হয় না বলেই তো যাত্রা এখনো তার অনেক ডেভিয়েশন হয়েছে। হয় না বলেই তো লাস্ট অলিম্পিকে আমি শেয়ার করেছিলাম আমার ফেসবুকে, অনেকেই জানেন যে অলিম্পিক যখন হয়ে গেছে সমস্ত স্টেডিয়াম ফাঁকা, সমস্ত গার্বেজ বটল সমস্ত পড়ে রয়েছে, একটা জাপানি স্টেডিয়াম ত্যাগ করেনি যতক্ষণ না পর্যন্ত তারা নিজেরা ওগুলোকে সংগ্রহিত করেছে, করে বাইরে তারা নিয়ে গেছে পুরো স্টেডিয়ামটা। দিস ইজ, অর্থাৎ এই সমগ্র সৃষ্টি আমাকে প্রতিনিয়ত আমাকে পোষণ করছে। আমার এক মুহূর্তে বেঁচে থাকতে পারতাম না এই সৃষ্টি যদি তার আগে তার স্টেজ, তার অ্যারেঞ্জমেন্ট, তার উইংস, তার লাইট, তার ব্যাকড্রপ কিছু প্রিপেয়ার না করতো। আমাকে আসার আগে পুরো স্টেজ থেকে প্রকৃতি তৈরি করেছে যাতে আমি এসে, আপনারা এসে, আমরা জীবন ধারণ করতে পারি। প্রতি মুহূর্তে সে আমাদের যোগান দিচ্ছে। এই নিরন্তর যে বোধটাই তো নেই। আমরা স্পিরিচুয়ালিটি বলি, উই টক অ্যাবাউট লাইফ ডিভাইন, সিনথিস অফ যোগ, ইসলামী গীতা বলি, এগুলো তো মস্তিষ্ক চর্চা। জীবনের সাথে আমার যোগ কোথায়? আমি এই যে ডিভাইন বলে, আমরা ছেলে মেয়েকে আমরা নিজেরাও জানি না, আমাদের ছেলে মেয়ে তো জানাই না যে ডিভাইন। নলিনীকান্ত গুপ্ত বলছেন আমরা ভগবানকে খুঁজে পাই না, তার কারণ ভগবান সব কিছুর মধ্যে আছে। আমরা সব কিছুর মধ্যে যেদিন ভগবানকে দেখতে পেতাম, সেদিন আমাদের কাছে ভগবানের ধরা দিত। আমরা ভগবানকে একটা আলাদা বস্তু করে রেখেছি। ওটা শিক্ষা ব্যবস্থাটা হচ্ছে আমার ভিতরে যে হিউম্যান পোটেনশিয়ালিটিটা আছে সেটাকে বিকশিত করার জন্য। কেমিস্ট্রি কি, রসায়নশাস্ত্র কি, এই পৃথিবী যে জিনিসগুলো দিয়েছে সেইগুলোকে নিয়ে ফর্মুলেট করে একটা নতুন কিছু তার থেকে ইনোভেট করা, এবং সেই ইনোভেশনটা ফর মাই সাস্টেনেন্স, ফর আওয়ার সাস্টেনেন্স, সমগ্র জিনিসটাই। আমি ডেটা সায়েন্স নিয়ে আমি পিএইচডি করলাম, আমি একজন ডেটা সায়েন্টিস্ট। হ্যাঁ, আমাকে রুজি রোজগারের জন্য আমাকে কর্পোরেট লাখ লাখ টাকা মাইনে দিচ্ছে, কিন্তু এই যে আমি শিখলাম, এখানে আমার লেনাদেনা আছে অর্থের বিনিময়ে, কিন্তু অর্থ ছাড়াও এই পৃথিবীতে আমার কি দেওয়া আছে আমি যেটা শিখেছি, যদি দিতে না পারি আমার মতো অপরাধী আর কেউ নেই। টাকা লেনাদেনার বাইরে যদি আমি এই সৃষ্টিকে আমি যদি কিছু দিতে না পারি, আমার মতো অপরাধী কেউ নেই। শ্রী অরবিন্দকে বলেছিলেন না, শ্রী অরবিন্দ একটা থালার মধ্যে সমস্ত টাকা পয়সা রাখতেন, তিনি হিসাব রাখতেন না। তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল, তিনি বলেছেন আমার হিসাব ভগবান রাখেন, আমার যেটুকু প্রয়োজন সেটুকু রাখি, তার বাইরে খরচা করাটা এটা আমার কাছে অন্যায়, অপরাধ। কিন্তু আমরা কোনো অ্যাকুমুলেশন হবে যা কিছু আমার গোটা এডুকেশন হচ্ছে এই জিনিসটাকে ব্রেক দি মোল্ড।
আমি ফিজিক্স শেখাবো, কেমিস্ট্রি সব কিছু শেখাবো, কিন্তু নিজেকে প্রতি মুহূর্ত ভেঙে গড়ার জন্য আমি এখানে এসেছি। আমি যদি তা সত্ত্বেও সে আগের মানুষটা থেকে যায় অ্যাজ এ টিচার, অ্যাজ এ অভিভাবক, তাহলে আমার শিক্ষার্থীর কাছে, সন্তানদের কাছে আমার কিছুই এক্সপেকটেশন করার দরকার নেই, মানে উচিত না। আমি তো এসেছি নিজেকে ভাঙতে, এখানে প্রতি মুহূর্তে ভেঙে নিজেকে গড়তে। যে মানুষটা 5 জনকে নিয়ে চলতে পারে না, অ্যাকোমোডেট করতে পারে না, সেই মানুষটা নিজেকে জিজ্ঞেস করবে যে আমি 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 কি করছি, আমি কি পারছি, আমি পারছি না, আমাকে পারতে হবে। এই যে প্রতি মুহূর্তে নিজেকে রিমুভ করা অ্যাজ এ টিচার, অ্যাজ এ গার্জিয়ান, তবে তো শিক্ষার্থী শিখবে। ওটা তো তলে যাবে না যদি উপর থেকে না হয় জিনিসটা। এটা তো হায়ারার্কি অফ কনসিয়াসনেস হলো। আপার হায়ারার্কি, টিচার হায়ারার্কি তো উপরে বসে আছে, সে যদি নিজে না বদল করে, মা বলছেন শিশুরা কিন্তু ভীষণ রিভেঞ্জফুল, তারা রিভেঞ্জ নিতে জানে, তারা প্রতিটি জিনিস অবজার্ভ করে, সেটা তোমাকে একদিন ফিরিয়ে দেবে তোমার মতো করে। এখন সন্তান এখন বলতে শিখেছে এই যে তোমরা একদিন এতদিন এনজয় করেছো, তোমাদের এনজয়মেন্টের জন্য পৃথিবীতে আমাদেরকে এনেছো, লেট আস এনজয়, আমাদের এখন এনজয় করতে দাও। এরকম বাস্তবতা এসে গেছে, কারণ আমরা তো শিখাইনি। আমরা তোকে একটা মানে ইকোনমিক বিং, জান্তব, অর্থনৈতিক ক্যারিয়ার ওরিয়েন্টেড বিং করে বলেছি তুমি ডাক্তার হবে, তোমার পেশা হবে, লোকের তোমাকে নাম করবে, এই তো আমার অবজেক্টিভ। আমার সন্তানকে দিয়েছি, আমার সন্তানকে বলিনি যে তোমার কিন্তু যে ইমেন্স পোটেনশিয়ালিটি, সেটাকে আমরা বলছি ডিভিনিটি, ল্যাটেন্ট ডিভিনিটি। তুমি যে কি নিজেই জানো না, তুমি যত এক্সপ্লোর করবে তত দেখবে তোমার ভিতরে জিনিসটা কি সুপ্ত সম্ভাবনা আছে, এবং সেটাকে ফ্যাসিলিটেট করাই হচ্ছে এডুকেশন। আমি আজকে অন্য কোনো কিছু বলবো না, আজকে তো আমার মানে এটা কিনোট অ্যাড্রেসে কোনো পার্টিকুলার সাবজেক্ট নিয়ে খুব বেশি স্পেশালাইজেশন করা হবে, কেন এখানে অন্যরা আছে এবং তাদেরকে বিষয় দেওয়া আছে, আমার একটা ওভারভিউ করার দায়িত্ব আমার। সুতরাং আমি এর মধ্যেই সীমায়িত থাকবো। আমি শুধু বলবো যে রূপান্তর যে কাজটা করছে, সেটা শ্রী অরবিন্দ শিক্ষাধারা ট্রাস্ট নামে আমাদের একটা ট্রাস্ট আছে। আমাদের উদ্দেশ্য কি, শ্রী অরবিন্দ আগামী নতুন পৃথিবীর জন্য যা যা ভেবেছেন, আমরা ইতিহাসের পাতায় যদি এখন খুলি, রোজ সংবাদপত্র থেকে শুরু করে যা যা হচ্ছে, শ্রী অরবিন্দের ক্রান্তদর্শিতা পড়লে অবাক হয়ে যাব। তিনি হিউম্যান সাইকেলে কী বলেছেন, তিনি আইডল অফ হিউম্যানিটি কী বলেছেন, তিনি সিনথিস অফ জগতিক এসিডে কী বলেছেন, জাস্ট মিলিয়ে নেব বিশ্ব ইতিহাস। এবং আমরা আশ্চর্য হব কি তার বিশ্ববিখ্যাত, কি তার ক্রান্তদর্শিতা। কিন্তু আমরা এমন একটা সময় দাঁড়িয়ে আছি, একটা খুব ভয়ানক ট্রানজিশনাল ক্রাইসিস, একটা ব্যাপক পরিবর্তনের সময়। কারণ এই সময় একটা বিবর্তন আসছে নেক্সট। এই সময় যদি আমরা পুরনো জিনিস নিয়ে, পুরনো মেথড নিয়ে থাকি, আমরা কিন্তু উইল বি ডুম টু ফেলিওর। আমাদের পুরনো আমলের এথিক্স, পুরনো আমলের এডুকেশন সিস্টেম, ইভিন শ্রী অরবিন্দ যে সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন, সেটা হচ্ছে একটা ফাউন্ডেশন, সেটা কনস্ট্যান্ট রিওরিয়েন্টেড হবে, আপডেটেড হবে পৃথিবীর প্রত্যেকটা চেঞ্জেসের সাথে। কিন্তু পিভটাল জায়গাটা ওইটা, থ্রি প্রিন্সিপলস অফ টিচিং, নাথিং ক্যান বি টট, মাইন্ড হ্যাজ টু বি কনসেন্ট্রেটেড ইন ইটস ওন গ্রোথ, নিয়ার টু ফার, দিস ইজ দ্য ফার্স্ট থ্রি প্রিন্সিপল। তারপরে সিস্টেম অফ ন্যাশনাল এডুকেশন যা বলেছেন, আমি বলবো প্রত্যেকটা শিক্ষককে, গার্জিয়ানের কথা পড়ে, তারা শ্রী অরবিন্দের এডুকেশন সিস্টেমটা পড়ুন। কেন, যখন ভারতবর্ষ পরাধীন হলো, ভারতবর্ষ পরাধীন হওয়ার আগে সেই শতাব্দীতে ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থাটা ঈশ্বরীয় জায়গায় ছিল। সেইখান থেকে যে লং হিস্ট্রি, সেটা তো বলার সময় নেই। যখন পতনের পরেও যে অবস্থা ছিল, তখন ব্রিটিশ এসে দেখলো এই দেশটাকে এইভাবে জয় করা যাবে না। তখনও 200 বছর আগে তখনও যা ছিল রেসিপি, এটাকে জয় করতে হলে এটাকে দখল করতে হবে, পলিটিক্যালি অ্যাকোয়ার করতে হবে, এটাকে শাসন করতে হবে। আর ম্যাকলে ওয়াজ ভেরি মাচ ইন্টেলিজেন্ট। ম্যাকলে বলল করা যাবে না, এর মেরুদণ্ডটাকে যদি ভাঙা না যায়, মানে একটা সভ্যতাকে একটা হাইড্রোজেন বোমা দিয়ে আপাতত শেষ করে দেওয়া যাবে ফর দি টাইম বিং, সে আবার উঠবে। নাগাসাকি উঠেনি, হিরোশিমা ওঠেনি, এখন অনেক জায়গায় উঠে গেছে, পুরো জায়গাটা। তো
তুমি একটা সভ্যতাকে হাইড্রোজেন বোমা দিয়ে একটা শতাব্দীর জন্য নষ্ট করে দেবে, কিন্তু সভ্যতাটা আবার উঠবে। কিন্তু একটা সভ্যতাকে বহু যুগের জন্য সর্বনাশ করতে পারো যদি তার মেরুদণ্ডটা ভেঙে দাও, তার এডুকেশন। একটা এডুকেশন সিস্টেমকে ভেঙে দেওয়া মানে গোটা সভ্যতা শেষ। তো শ্রী অরবিন্দ প্রমুখরা ভাবছিলেন, রবীন্দ্রনাথ প্রমুখ, দেশ তো স্বাধীন হবে, দেশ স্বাধীনতার পর কোন মডেলের উপর দেশের শিক্ষা ব্যবস্থাটা হবে, দেশের যে প্রাচীন ঐতিহ্য, যে শিক্ষা ব্যবস্থা যা নিয়ে এখন গবেষণায় বেরোচ্ছে, কি না ছিল ভারতবর্ষে। এখন তো সব রিসেন্টলি মোটা সমস্ত বই বেরোচ্ছে নৃতত্ত্ব বিজ্ঞানের উপর, লিঙ্গুইস্টিকের উপরে, সেগুলো তো অস্বীকার করা, ইট ইজ ডকুমেন্টেড। এটা তো রবীন্দ্রনাথ ঠাকুরের হিস্ট্রি নয়, তিনি এখান থেকে রেফারেন্স জুড়েছেন, ওখান থেকে জুড়েছেন, কিন্তু মৌলিক যে তার যে রিসার্চ সেটা নেই। তিনি সমস্ত রেফারেন্স দিয়েছেন, কিন্তু যখন ডালিমপল লিখছেন দি গোল্ডেন রোড, রিসেন্ট বেরিয়েছে, বিশ্ব আলোড়ন উঠে গেছে বইটা, পড়ে দেবেন 800 পাতার উপরে বইটা। তিনি অরিজিন থেকে সমস্ত তুলে এনেছেন। দি গোল্ডেন রোড কি ছিল ভারতবর্ষ, এবং ভারতবর্ষ ততদিনই উজ্জ্বল ভূমিতে ছিল যতদিন সে অ্যাগ্রেসিভ ছিল। শ্রী অরবিন্দ ফাউন্ডেশনস অফ ইন্ডিয়ান কালচারে বলছেন ভারতবর্ষ ততদিন সুরক্ষিত যতদিন সে অ্যাগ্রেসিভ মানে তুমি যেটা জানো সেটাকে ইমপ্লিমেন্ট করো, সেটা সেমিনারে টেবিল টক না, পোডিয়ামে বসে বক্তৃতাবাজি নয়, সেটা গ্রাস রুটে নেমে থাকে এক্সিকিউশন। দিস ওয়াজ ইন্ডিয়ান এডুকেশন, দিস ওয়াজ ইন্ডিয়া। সে যা বলেছে সেটাকে অ্যাগ্রেসিভলি প্রতিষ্ঠা করে দেখিয়েছে। যখন সে অ্যাগ্রেসিভ জিনিসটা চলে গেছে, ডিউ টু শঙ্করাচার্য আর বুদ্ধ, দেয়ার আর সো মেনি রিজনস, তারপর থেকে এই যে অবনমন, তারপরে তখনও ম্যাকলে দেখলেন যে অসম্ভব, মেরুদণ্ডটাকে ভেঙে দাও, আমার দরকার কেরানিকুল, যারা শিক্ষা মানে শিক্ষা করে গিয়ে আমার একটা চাকরি। আর ঠিক তাই আমাদের ছেলে মেয়েদের আমরা তাই করে দিয়েছি, যার জন্য আমাদের স্টার্ট আপ বিজনেস হচ্ছে না, ইনোভেশন হচ্ছে না, এখনো চাকরি চাই। আরে ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স বলছে প্রাইভেট সেক্টরে 90% জব ইজ এমপ্লয়েড ইন প্রাইভেট সেক্টর, 90% থ্রুআউট দি ইয়ার, মানে থ্রুআউট দি ওয়ার্ল্ড। অনলি 5 to 10% জব হচ্ছে গভর্নমেন্ট জব, পাবলিক সেক্টর। তাহলে আমার এই জনসংখ্যা যে জিওমেট্রিক প্রোটেশনে বাড়ছে, কি করে আমি গভর্নমেন্ট জব দেবে? তাদেরকে নিশ্চয়ই তাদের ইনোভেটিভ ওয়ার্কের মধ্যে দিয়ে তাদের অ্যাবজর্ব করতে হবে, তাদের সমস্ত কিছুটাই ইনোভেশন ওরিয়েন্টেড। কিন্তু আমাদের এডুকেশন সেটাকে নষ্ট করে দিয়েছে। এখন যে এনইপিতে আসছে, এনইপিতে আসেনি এখনো পুরোটা, শ্রী অরবিন্দ যা বারবার বলছেন, আমাদের সেটা ভাবতে হবে। এবং এডুকেশন অ্যাজ এ এভলিউশন অফ কনসিয়াসনেস, এটা মাথার মধ্যে একেবারে অজবার মতো নিতে হবে। মানে অজবা মানে কি, জব করতে একটা সময় অভ্যাস হয়ে যায়, জব করতে হয় না, ভিতরে জব চলে অটোমেটিক্যালি, জব আর করতে হয় না, এটাকে বলে অজবা। এটা আমাদের মাথার মধ্যে নিতে হবে। এডুকেশন মিন এভলিউশন অফ কনসিয়াসনেস। আমি যখন একটা শিশুকে শিখেছি ফিজিক্স, তার মধ্যে এভলিউশন অফ কনসিয়াসনেস হচ্ছে কিনা, সে নিজেকে ভাঙছে কিনা, প্রশ্ন করছে কিনা। প্রশ্ন করার জায়গাটাই তো আমাদের কারিকুলাম নষ্ট করে দিই। যত আমাদের ভারতবর্ষের শিক্ষা ব্যবস্থা, গুরুকুল প্রথম ছিল, তুমি অপরাধটাকে আগে জানবে, বিপরীত পক্ষ কি বলছে সেটা আগে তোমাকে শিখতে হবে, গুরুকুল সিস্টেম। তারপরে আমরা যেটা শেখাতে যাই সেটা, তারপরে সিনথেসিস কোথায়। সুতরাং আমাদের ভাবতে হবে যে এডুকেশন হচ্ছে আসলে এভলিউশন অফ কনসিয়াসনেস। টিচারদের, গার্জিয়ানদের মাথায়, আজকের যে বিষয় তার মধ্যে অধিকাংশ বিষয় গার্জিয়ানদের কাছে যাওয়া উচিত, শুধু টিচাররা মোরলেস কি পয়েন্টসগুলো জানেন, আজকের যে বিষয় কি পয়েন্টসগুলো জানি না গার্জিয়ানরা। এবং সেই কারিকুলাম, সেই শিক্ষা সার্থক যখন সেটা গৃহ পর্যন্ত পৌঁছবে, শিক্ষক প্রতিষ্ঠান বাড়ি পর্যন্ত পৌঁছবে। কারণ বাড়ি হচ্ছে মূল স্কুল, সেখানে বেশিরভাগ ছেলেমেয়েরা থাকে, বাকিটা এখানে থাকে। সুতরাং এই জায়গাটা কিন্তু একটা বিপুল দায়িত্ব, এটা হেলাফেলার কাজ নয়, এটা 24/7 অলমোস্ট। এবং তিনি ওয়ার্দি হবেন আলটিমেটলি এই সৃষ্টির কাছে, ভগবানের কাছে, ডিভাইনের কাছে ওয়ার্দি, যারা এটাকে ব্রত হিসেবে নিয়েছে। তা নাহলে ইতিহাস কাউকে মনে রাখে না, ইতিহাস মনে রাখে কৃতিকে। বিবেকানন্দ বলতেন, তুই কেন জন্মেছিস একটা দাগ রেখে যা। আমার ছেলে মেয়েকে বলি যে তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, দাগ রেখে যাও। ইউ আর নট ফর ইয়োর সেলফ, ইউ আর ফর দি গ্রেটার নেশন।
তোমার এক্সিস্টেন্স হচ্ছে নেশনের জন্য, আর নেশনের মধ্যে সব কিছুকে যিনি সৃষ্টি করেছেন ডিভাইন, তার জন্য। তোমার অস্তিত্বই তার উপরে। আমাদের এই ওরিয়েন্টেশনটাই তো নেই। এই ওরিয়েন্টেশন থাকলে টিচারদের নিজেদের প্রবলেম, ইনস্টিটিউশনাল প্রবলেম, ইগো ক্লাস, ও আমার কথা শোনে না, কেন আমি ওর কথা শুনবো, অল দিস উইল বি লিকুইডেটেড, ভ্যানিশ। সুতরাং এডুকেশন ইজ এ মিনস অফ এভলিউশন অফ কনসিয়াসনেস। এটা আমরা মনে রেখে আমাদের এটাকে ভাবতে হবে। মা বলেছিলেন টিচার মাস্ট বি এ সাইকোলজিস্ট। একজন শিক্ষক যদি নিজের ভিতরে কি হয়, কেন হয়, কি জন্য হয়, তার কারণ কি, এর রেমেডি কি, ভিতর থেকে যদি টিচার না জানে, কি করে সে শিশুকে জানবে? সেই জন্য টিচারকে জানতে হবে মন কি, প্রাণ কি, দেহ কি, দেহের ভিতরে যে একটা অন্তঃসত্ত্বা সে কি, তাদের স্বধর্মে কিভাবে চলে, কখন স্বধর্মে চলে না। এইটা কিন্তু আসলে টিচারের ইনার জার্নি। গার্জিয়ান তো বটেই, ইনার জার্নিটা যদি টিচারের না থাকে, সে কি দেবে? সে কি দেবে? এখন এই প্রথাগত শিক্ষায় শিক্ষিত হয়েও জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষার বসে ইঞ্জিনিয়ারিং কলেজগুলো খালি, মেডিকেল কলেজগুলো খালি। কালকে একটা ইন্টেন্সিভ ইন্টারভিউ দেখছিলাম, 40 to 45% মেডিকেল সিট খালি থাকছে। প্রাইভেট মেডিকেল কলেজগুলো যে হয়ে গেছে, -25 মার্কসে ভর্তি করানো হচ্ছে এমবিবিএস। ক্যান ইউ ইমাজিন? -25 মার্ক পেলেও কেন সিট খালি? আমি কিছু তার্য বলছেন না, ডাক্তাররা বলছেন কে, এই অভয়াকাণ্ডের যিনি মূল আন্দোলনের নেতা ছিলেন, ওই যে ভদ্রলোক সিনিয়র ডাক্তার নাম হলো, ওর কালকে ইন্টারভিউ সুমনের সাথে শুনছিলাম, তিনজনের। তাহলে কার হাতে আমরা, কাদের হাতে আমাদের চিকিৎসা, কাদের হাতে আমাদের ভাগ্য, যে একটা ছুরি ধরতে পারে না? শিক্ষা এই জায়গায় এসে গেছে, শিক্ষা অনুপটল। এখান থেকে আমাদের ফিরতে হবে। মার কথাটা দিয়ে শেষ করি। মা বলছে পৃথিবীটা অনেক বড়, পৃথিবীকে তুমি পরিবর্তন করতে পারবে না। পৃথিবী পরিবর্তনের কথা অনেকেই ভেবেছে, পরিবর্তন নেই। তোমার হাতের তালুর মধ্যে একটা জীবন দেওয়া হয়েছে। তোমার মন, তোমার প্রাণ, তোমার দেহ, তোমার অন্তরাত্মা, সেইটাকে তুমি যতখানি করতে পারো, সেই পরিবর্তনটাই এমানেট করবে তোমার আশপাশের পরিবর্তনকে। আশ্রমে যখন গন্ডগোল হয়েছিল এক সময়, মা তখন শরীরে, এটা দিয়ে শেষ করিনি, আমার ঠিক 35-এ শেষ করব। মা আয়না আনলেন, আয়নায় মা নিজেকে দেখছেন। হোয়াট ডাজ ইট সিগনিফাই? মা বলছেন আমি দেখতে চাইলাম এই পুরো আশ্রমটা তো আমাকে কেন্দ্র করে, আমার ভিতরে কোথাও অসঙ্গতি আছে কিনা। মা আমাদের শেখাতে চাইছিল, তো তুমি যে পরিবারের হেড, তুমি যে স্টুডেন্ট, তোমার নিজের ভিতর যদি অসঙ্গতি থাকে, সেটা এমানেট করে, সেটা সংক্রামিত হয়। বলছি তুমি নিজেকে বদলাও, অনেকটা বদলে, সবটা না বদলাও, অনেকটা বদলাও। আমার নিজের জীবন দিয়ে দেখেছি, চ্যালেঞ্জ নিয়ে। তার জন্য আমার বাড়ির লোক আমাকে ভুল বুঝেছে। আলটিমেটলি যে মায়ের শিক্ষায় আমরা জিতেছি, আমার সহধর্মীকে স্বীকার করতে হয়েছে 15 বছর, ইয়েস ইউ আর রাইট, আমরা আই এম রাইট না, শ্রী অরবিন্দ মাদার ওয়াজ রাইট। এবং সেই ইনিশিয়েশনটা ছিল বলে আমি চ্যালেঞ্জটা নিয়েছিলাম, যে সে আমার প্রতিপক্ষ, আমি তা সত্ত্বেও আমার নিজের অ্যাটিটিউড, নিজের গুডউইল, কনস্ট্যান্ট সেটাকে ধরে রাখার চেষ্টা করেছি। এবং আলটিমেটলি 15 বছর পরে টার্ন ইনটু ফ্রেন্ডশিপ, যেটা ছিল ফো, সে ফ্রেন্ড হয়ে গেছে। এটা জীবনের ক্ষেত্রে প্রযোজ্য। আমি যখন দুই চারিপাশের জীবনটা খুব বিচ্ছিরি, বুঝতে হবে আমার ভিতরে রয়েছে, সেটা প্রজেক্টেড হচ্ছে। এবং পৃথিবীটা অনেকটাই বদলে যাবে আমি যদি বদলে যাই। এবং অনেক সমস্যাকে আমি যেভাবে ম্যাক্রো লেভেলে দেখছি, যেটা এত ম্যাক্রো লেভেলের সমস্যাটা নয়, সমস্যাটা অনেক ছোট লেভেলে আছে, সেইটা আমি বুঝতে পারছি না বলে আমার কাছে বিরাট হয়ে দাঁড়াচ্ছে। সুতরাং এডুকেশন মিনস অফ এভলিউশন অফ কনসিয়াসনেস। নমস্কার। আমরা সকলেই স্যারের কথা শুনছি, শুনতে আমার একটা বক্তব্য রাখতে খুব ইচ্ছে করলো, যে আমি
বাস্তব জীবনে এবং প্রত্যেক দিনই নিউজের সাথে জড়িত। তো বিভিন্ন ধরনের খবর আমাদের লিখতে হয় এবং আমরা দেখতে পাই। তো এই দেখতে গিয়ে ছোট্ট একটা কথা শেয়ার করি। এখন দেখা যাচ্ছে যে বাচ্চাদের মধ্যে ক্রিমিনাল মাইন্ড বা ক্রাইম করার প্রবণতা দিন দিন বেড়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। এবং অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব শিক্ষিত মানুষও এমন ধরনের ক্রাইম করছে যেটা আগের থেকেই হয়ে আসছে, কিন্তু এখন বর্তমানে সেটা এত পরিমাণে বেড়ে গিয়েছে সেটার আমরা কেউ আর সেটা ধরে রাখতে পারছি না। এমনকি দিল্লিতে কিছু কাণ্ড হয়েছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো প্রচুর রেপ। কেন এই ধরনের ঘটনা হচ্ছে? এত পড়াশোনার পরেও কিভাবে আমরা সেটা আটকাবো? সেটা তো আমাদের পুরোপুরি হোম টিউশন। আমরা বাড়িতে সেই শিক্ষাটাই হয়তো বাড়িতে ঠিক মতো দেওয়া হচ্ছে না। এত বড় বক্তব্যের পরে আমি এই ছোট্ট উপলব্ধিটি সবার কাছে শেয়ার করবো, কারণ কি এটা আমার মাথায় সবসময় আসে যে কেন চাইল্ড ক্রাইম বা এই ধরনের মাইন্ডগুলো একদম স্কুল লেভেল থেকেও শুরু হচ্ছে। টিচারদের আমরা স্কুলে যাচ্ছি, হয়তো A to Z শিখছি, কিন্তু কিভাবে কার সাথে ব্যবহার বা আচরণ করা উচিত সেটাই হয়তো শিখতে পারছি না। যাই হোক, মূল বক্তব্যে ফিরে আসি এবং আমাদের পরবর্তী বক্তাকে ডেকে নিতে চাইব। এবং তিনি বলেছিলেন, শিক্ষার প্রধান উদ্দেশ্য হওয়া উচিত বিকাশোন্মুখ মানবতাকে সাহায্য করে চলা এবং এক মহৎ ব্যবহারের উদ্দেশ্যে তার ভেতরে যা কিছু সর্বোত্তম তাকে বাড়িয়ে এনে পূর্ণতায় করে তোলা। শিক্ষার অন্তর্নিহিত অর্থ ও শিক্ষার্থীর আত্মার জাগরণ, এই বিষয়ে এখন বক্তব্য রাখতে আসছেন শ্রী পার্থসারথী বোস ভাষা। আমি তাকে মঞ্চে আসতে অনুরোধ করব।